হ্যালো স্টুডেন্টস, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস অর্থাৎ জেএনভিএসটি ম্যাথ ক্লাস। তো আজকে আমরা এক্সপার্ট ম্যাথ বুক থেকে সমস্যার সমাধান করব। তো এক্সপার্ট ম্যাথ বুকের সেট নাম্বার 20, এখানে আমরা 20টি সমস্যা পাবো। এই সমস্যার সমাধান করব, যেগুলি তুমি বেসিক এপিসোড 71 থেকে 80 পর্যন্ত দেখার পর ধারণা অর্জন করেছিলে এবং এই সেট নম্বর 20-তে তার প্রয়োগ করেছিলে। এই সেট নম্বর 20-র যে প্রশ্নগুলি তুমি পেয়েছো সেই প্রশ্নগুলির সমাধান কৌশল দেখে নিতে হবে। তোমার অধিকাংশ সমস্যা সমাধান করা সঠিক হয়েছে বা সবকটাই সঠিক হয়েছে, তারপরেও আজকে ধারণাকে আরো সুস্পষ্ট করে নাও। তো এই বেসিক এপিসোড তোমরা দেখেছো, ইউটিউবে সার্চ করেছো #12 জেএনভিএসটি ম্যাথ 71 থেকে 80 পর্যন্ত। কোথায় পেয়েছো? কুইক এল নামক আমাদের যে সাহা ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে। এই চ্যানেলটি জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য সকল প্রকার ভিডিও আপলোড করে থাকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো যাবো আমরা সরাসরি প্রশ্নে। দেখবো এক দাগের প্রশ্নে কি আছে। এক দাগে আমরা পাচ্ছি যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 10, 15, 20 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 6 এবং 11 অবশিষ্ট থাকে। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা কে? আচ্ছা, এবার আমার কথা হচ্ছে যে কত কত অবশিষ্ট থাকে। আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে 10 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, এটা না। আমরা দেখেছিলাম যে কোন বৃহত্তম সংখ্যাকে এই ধরো 50-কে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, এইরকম পেয়েছিলাম। যাকে ভাগ করলে আর এখানে যাকে দিয়ে ভাগ করলে এই অঙ্ক দুটো সম্পূর্ণ আলাদা। তো এবার আমাদের কি করতে হবে? এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝতে হবে। বেসিক এপিসোড ক্লাসেও আমি ভালো করে বুঝিয়ে বলেছিলাম, তো আজকে আবার বুঝে নিতে হবে। দেখো, বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 10, 15 এবং 20 দ্বারা ভাগ করা যায়, এটা আগে বের করো। বলো তো কি? 10, 20 এবং এই 15, 10, 15, 20 দ্বারা ভাগ করা যায় এরকম ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাগুলির কি লসাগু। তাহলে লসাগু নির্ণয় করি। তাহলে 10, 15 আর 20, তো এদের লসাগু নির্ণয় করতে হবে। 5 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20। আবার 2 দিয়ে ভাগ করো, 1, 3, 2। এদিকে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, অর্থাৎ 60। এই 60কে তুমি এই 60কে দেখো ভাগ করো 10 দিয়ে, মিলে যাবে। এই 60কে তুমি 15 দিয়ে ভাগ করো, মিলে যাবে। আবার 20 দিয়ে ভাগ করো, 60 মিলে যাবে। কিন্তু এবার বিষয় হচ্ছে 10 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকছে, 15 দিয়ে ভাগ করলে 6 অবশিষ্ট থাকছে, আবার 20 দিয়ে ভাগ করলে 11 অবশিষ্ট থাকছে। কি ব্যাপারটা? এবার একটা মানে এখানে একটা মিল পাওয়া যায়, একটা সুন্দর কন্ডিশন এখানে আমরা তৈরি করতে পারি। কি সেই কন্ডিশনটা? কন্ডিশনটা হচ্ছে, দেখো, 10 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকছে, আবার 15 দিয়ে ভাগ করলে 6 অবশিষ্ট থাকছে, আবার 20 দিয়ে ভাগ করলে 11 অবশিষ্ট থাকছে। বিয়োগ করে দেখো, 9 পাওয়া যাচ্ছে। সব 9 পাওয়া যাচ্ছে, বিয়োগ করলেই 9 পাওয়া যাচ্ছে। প্রতি ক্ষেত্রে 9 পাওয়া যাচ্ছে। এবার বিষয়টা হচ্ছে কি, যে আমি যদি এই যে লসাগু যাকে তুমি 10 দিয়ে ভাগ করলে 10 দিয়ে ভাগ করলে মিলে যায়, তার থেকে তুমি যদি 9 বিয়োগ করো, দেখো এর থেকে 9 বিয়োগ করলে 51 পাওয়া যায়। এবার এই 51কে তুমি যদি 10 দিয়ে ভাগ করতে চাও, তাহলে দেখো 51 অবশিষ্ট থাকছে। কেন এটা অবশিষ্ট থাকছে? এই যে 1 যেটা অবশিষ্ট থাকে, এই 1 যদি বিয়োগ করি 9 হয়, অর্থাৎ আমি মেইন যে 60 সংখ্যাটা, মেইন সংখ্যা কত ছিল? 60, তাকে 10 দিয়ে ভাগ করলে মিলে যেত। কিন্তু তার থেকে যদি তুমি 9 কমিয়ে নাও, তাহলে তোমার কি হচ্ছে? 10 কমিয়ে নিলে তাহলে 10 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 20 কমিয়ে নিলেও 10 দিয়ে ভাগ করলে মিলে যাবে। কিন্তু তুমি যদি 9 বিয়োগ করে দাও, তাহলে 1 অবশিষ্ট থেকে যায়। এই কারণে আমরা 9 বিয়োগ করলাম। আবার আর একটা প্রমাণ করে দেখি। এই 60 থেকে
60 থেকে 9কে বিয়োগ করলে যে 51 থাকছে তাকে দেখো 15 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 3 15 45। দেখো 6 অবশিষ্ট থেকে গেল। এই 6টা কেন অবশিষ্ট থাকলো? তুমি যদি 60-এর থেকে যদি তুমি 15 বিয়োগ করতে তাহলে 15 দ্বারা বিভাজ্য হতো। তুমি তো বিয়োগ করেছো 9, আরো 6 তোমার বিয়োগ করা উচিত ছিল, সেই 6টা তুমি করনি বলে অবশিষ্ট আকারে থেকে যাচ্ছে। মজা না? আবার একই রকম ভাবে এই 60-এর থেকে 9 বিয়োগ করলে যে 51 থাকে তাকে যদি তুমি 20 দিয়ে ভাগ করো, 20 দুগুণে 40, দেখো 11 অবশিষ্ট থাকছে। কেন? তুমি 60-এর থেকে 20 বিয়োগ করলে মিলে যাবে, কিন্তু তুমি তো করেছো মাত্র 9 বিয়োগ, বাকি যে 11, 9 আর 11 20, এই 11টা তো তুমি বিয়োগ করোনি, তাই এখানে বাড়তি হিসেবে রয়ে গেল। যেটাকে আমি বিয়োগ করিনি সেটা তো বাড়তি থাকবে। এই কারণে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি পাওয়া যায়, এইটার থেকে এইটা বিয়োগ করলে যা পাবো, এইটার থেকে এইটা বিয়োগ করলে তাই পাবো, এইটার থেকে এইটা বিয়োগ করলেও তাই পাবো। অর্থাৎ এই যে 9 প্রতিবার পাচ্ছি, এদের যে লসাগু বেরোবে, সেই লসাগুর থেকে ওই 9কে বিয়োগ করলে যে সংখ্যা পাবো সেই সংখ্যাটাকে আমরা এবার যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে সেই 1 অবশিষ্ট থাকবে। একে যদি আমরা 15 দিয়ে ভাগ করি তাহলে সেই 6 অবশিষ্ট থাকবে। একে যদি আমরা 20 দিয়ে ভাগ করি সেই 11 অবশিষ্ট থাকবে। অর্থাৎ বিষয়টা এই যে এদের লসাগু নির্ণয় করে এই 9কে বিয়োগ করতে হয়, এটা মনে রাখবে না। মনে রাখবে কি? মনে রাখতে হবে যে আমাদের কেন আমরা এই 9কে বিয়োগ করলে প্রতি ক্ষেত্রে এই অবশিষ্টগুলো থাকছে। কেন? এই কেন প্রশ্নের উত্তরটা যখনই তোমার মনের মধ্যে সুন্দর করে সাজানো হয়ে যাবে, তখন কিন্তু তুমি আর এই অঙ্ক কোনোদিন ভুল করবে না। এই কেনর উত্তরটা আমাকে কমেন্ট করে সুন্দর করে গুছিয়ে বলবে। আমি আবারও বলে দিচ্ছি যে 10 দিয়ে ভাগ করলে মিলে যাবে 60, তার থেকে 10 বিয়োগ করলে সেটাও 10 দিয়ে ভাগ করলে মিলে যাবে, কিন্তু আমি যদি 9 বিয়োগ করি তাহলে আমার 1 বাড়তি থাকবে, কারণ একটা তোমার বেশি রয়ে গেল। এরকম 15 বিয়োগ করলে মিলে যেত, কিন্তু আমি 9 বিয়োগ করাতে 6 বাড়তি থেকে যাবে। 20 বিয়োগ করলে মিলে যেত, কিন্তু আমি 9 বিয়োগ করেছি, 11 বাড়তি থেকে যাচ্ছে। এই বাড়তিটাকে আমি বিয়োগ করছি না বলে বাড়তিগুলো থেকে যায়। এই কথাটা গুছিয়ে লিখতে হবে। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে এখানে? উত্তর কিন্তু হচ্ছে ডি অপশনটা 51। তাই তো? যাবো এবার পরবর্তী সমস্যা 2 দাগে। 2 দাগে কি পাচ্ছি? তোমার কাছে কিছু সংখ্যক আম আছে, তুমি সেই আমগুলিকে 15 জনের মধ্যে ভাগ করে দিতে গিয়ে দেখলে 2টি আম অবশিষ্ট থাকছে। 16 জনকে সমান ভাগ করে দিতে গিয়ে দেখলে 3টি আম অবশিষ্ট থাকছে। তখন তুমি 17 জনকে সমান ভাগ করে দিতে চাইলে সেক্ষেত্রে 4টে আম অবশিষ্ট থাকছে। তোমার কাছে কতগুলি আম আছে? এবার দেখো বিষয়টা কি দাঁড়ালো। তোমার কাছে কতগুলি আম আছে? 15 জনকে ভাগ করে দিতে গিয়ে এই 15 জনকে ভাগ করে দিতে গিয়ে 2টো বাড়তি থেকে গেল। 16 জনকে ভাগ করে দিতে গিয়ে 3টে বাড়তি থেকে গেল। 17 জনকে ভাগ করে দিতে গিয়ে 4টে বাড়তি থেকে গেল। এখানে দেখো যে সংখ্যাটাকে তুমি ভাগ করতে যাচ্ছ তাকে 15 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, দেখো 13 হয়। প্রতি ক্ষেত্রে বিয়োগফল 13 হয়। এই 13 আগের অঙ্কটার মতো এই 13টাকে লসাগু থেকে বিয়োগ করলে তাহলে কি হবে? 15 দিয়ে 15কে যদি বিয়োগ করতাম তাহলে 15 দিয়ে ভাগ করলে মিলে যেত, কিন্তু 13 বিয়োগ করার জন্য বাড়তি 2 অবশিষ্ট আকারে থাকবে। তাহলে এবার লসাগু করতে হবে। কত কত? 15 দিয়ে ভাগ করতে চাইছো, 16 দিয়ে ভাগ করতে চাইছো, 17 দিয়ে ভাগ করতে চাইছো। তাহলে এক্ষেত্রে 15 গুণ 16 গুণ 17 এদের এদের লসাগু কত হবে? 15 16 17। দেখো তো এদের কি তুমি করতে পারবে? এদের কোনো কিছু দিয়ে ভাগ করতে পারবে? পারবে না। লসাগুটা নির্ণয় করো, গুণফল। এদের গুণফলই হচ্ছে এদের লসাগু। তাড়াতাড়ি করবে, আমি এখানে করে দিচ্ছি। 15 গুণ 16 গুণ 17 কত হচ্ছে? 4080। তোমার কি তাই এসছে? আসলে আমাকে জানাবে 4080। এবার এর থেকে 13কে আমার বিয়োগ করতে হবে। এবার এই 4080 থেকে 13 বিয়োগ করলে 7 হচ্ছে 2, তাহলে 6 হচ্ছে 4067।
4067টি আম আমার কাছে ছিল। এবার দেখো এই 4067 এতগুলি আমের মধ্য থেকে আমি যদি আরো 15, এই 4067 না 4080, এই 4080 এই সংখ্যাটার থেকে আমি যদি 15কে বিয়োগ করে দিতাম তাহলে পেতাম 5, এদিকে পেতাম 6, 4065। কিন্তু আমি 15 বিয়োগ করিনি, করেছি 13 বিয়োগ। এই 13 বিয়োগ করার জন্য আমার এখানে 7 রয়ে গেছে, তাই 2 অবশিষ্ট থাকবে। এর থেকে যদি আমি 16 বিয়োগ করে দিতাম তাহলে আমি যেটা পেতাম সেটা বিভাজ্য হতো, কিন্তু 16 বিয়োগ করার জন্য আমার কি হচ্ছে, 16, এখান থেকে 16 বিয়োগ না করে আমি 13 বিয়োগ করছি, তার জন্য আমার হাতে 3টে অবশিষ্ট থেকে যাচ্ছে। আমি এখান থেকে 17 বিয়োগ যদি না করি, 17 বিয়োগ করলে কি হতো, আমার মিলে যেত, কিন্তু আমি তো করছি 13 বিয়োগ, তাই আমার কাছে আরো 4টে অবশিষ্ট থেকে যাচ্ছে। সেম লজিক আগের অঙ্কটার মতো। তাহলে এখানে আমার উত্তর কিন্তু বেরিয়ে গেল, সি অপশনে রয়েছে। যাব পরবর্তী সমস্যা, কত, 3 দাগ। তুমি বাজার থেকে কিছু সংখ্যক কমলা লেবু কিনে এনেছো। তোমার ক্লাসের 15 জনকে সমান ভাগে ভাগ করে দিতে গিয়ে দেখলে একটা সমস্যা হচ্ছে। পাশের ক্লাসে 20 জনকে ভাগ করে দিতে গিয়ে দেখলে সেই সমস্যা হচ্ছে। তখন পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীর মধ্যে ভাগ করে দিতে গিয়ে দেখলে একই সমস্যা হচ্ছে, অর্থাৎ 30 জনকে সমান ভাগ করে দিতে গিয়ে একটি কমলা লেবু অবশিষ্ট থাকছে। তুমি বাজার থেকে কতগুলি কমলা লেবু কিনে এনেছিলে। তাহলে এবার দেখো যে 15 জনকে সমান ভাগ করে দিতে গিয়ে যে সমস্যা হচ্ছে, যে সংখ্যাটা অবশিষ্ট থেকে যাচ্ছে, 20 জনকেও ভাগ করে দিতে গিয়ে সেই সমস্যাটা হচ্ছে। আবার দেখলে পঞ্চম শ্রেণীর 30 জনকে, এই 30 জনকে ভাগ করে দিতে গিয়েও সেই সমস্যাটা হচ্ছে। এবার তাহলে কি হবে, এইবারের অঙ্কটা একটু আলাদা। প্রতি ক্ষেত্রে একই অবশিষ্ট যদি থাকে তাহলে অঙ্কটা একটু আলাদা হয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা। দেখো কি করছে, আগের ক্ষেত্রে কি হয়েছিল, দুটো অঙ্কে তুমি 15 জনকে ভাগ করে দিতে গিয়ে দুটো অবশিষ্ট থাকছিল, 16 জনকে 3টে, 17 জনকে 4টে, এরকম আলাদা আলাদা সংখ্যা অবশিষ্ট থাকছিল। এক্ষেত্রে কি হচ্ছে, সব ক্ষেত্রে কি হচ্ছে যে একটি, দেখো গিয়ে দেখলে যে দিতে গিয়ে একটি কমলা লেবু অবশিষ্ট থাকছে। সব ক্ষেত্রে এখানেও একটি অবশিষ্ট থাকছে, এখানেও একটি অবশিষ্ট থাকছে, এখানেও একটি অবশিষ্ট থাকছে। এই সমস্যার সমাধান কিন্তু একটু ভিন্ন হবে, আগের দুটো অঙ্কের মতো হবে না, মাথা ঠান্ডা করে বুঝতে হবে। তাহলে এইগুলো দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাটা কত, এদের লসাগু। তাহলে 15, 20 আর 30, লসাগুটা নির্ণয় করো। খুব তাড়াতাড়ি নির্ণয় করবে। 5 দিয়ে করলে 3 5 15, 4 5 20, 5 6 30। আবার 3 দিয়ে ভাগ করলে 3 অক্ষে 3, 4 গেল, 3 দুগুণে 6। আবার 2 দিয়ে ভাগ করলে 1 2 1, 5 আর 2 5 দুগুণে 10, 3 দুগুণে 6, অর্থাৎ 60টি। 60টি যদি তুমি বাজার থেকে 60টি, এই 60টি লেবু আনতে, তাহলে 15 জনকে তুমি সমান ভাগ করে দিতে পারতে। যদি তুমি 60টি লেবুই আনতে তাহলে 20 জনকে ভাগ করে দিতে পারতে। যদি তুমি 60টি লেবু আনতে তাহলে তুমি 30 জনকে ভাগ করে দিতে পারতে। বেশ, খুবই ভালো কথা। এবার এবার কি হচ্ছে, তুমি প্রতি ক্ষেত্রে তোমার একটা বাড়তি হচ্ছে। এখানে দাঁড়াও, এখানে না, এইখানে দিই, এখানে একটা বাড়তি থাকছে, এখানে একটা বাড়তি থাকছে, এখানে একটা বাড়তি থাকছে। অর্থাৎ এই 15 দিয়ে, 20 দিয়ে, 30 দিয়ে ভাগ করতে হবে কোন সংখ্যাকে, যে 61কে যদি ভাগ করো তাহলে দেখো প্রতি ক্ষেত্রে এক বাড়তি থেকে যাচ্ছে। দেখি আমি 61কে 15 দিয়ে ভাগ করলে কি হচ্ছে, 4 15 60, এক কিন্তু বাড়তি থেকে যাচ্ছে। ওই যে প্রতি ক্ষেত্রে যদি একটা বাড়তি থাকে, মানে একই সংখ্যা বাড়তি থাকে, সেই সংখ্যাটাকে লসাগুর সঙ্গে যোগ করে দাও। মজা। তাহলে 61টি লেবু আমি এনেছিলাম, যেটা বি অপশনে রয়েছে। বি অপশনটা এখানে সঠিক হবে। যাব পরবর্তী সমস্যা, 4 দাগ। 55 থেকে 99 পর্যন্ত কতগুলি বিজোড় সংখ্যা আছে। বেশ, আমরা গুণে বের করব। আমাদের যে বিভিন্ন বইগুলি রয়েছে না, বইগুলির ভিডিও ক্লাস আছে A to Z, সেই ভিডিও ক্লাসগুলি সামান্য মূল্যে ক্রয় করলে তাহলে পাশ করা যায়। বইয়ের সব অঙ্ক, বাড়িতে কোনো টিচার রাখা লাগবে না। 9932224569 এই নম্বরে যোগাযোগ করতে বলা আছে।
প্রত্যেকটা পৃষ্ঠার উপরে মানে বইগুলোর নাম এবং তার কি কি সুবিধা পাওয়া যাবে এই নম্বরে যোগাযোগ করলে সেটা দেওয়া আছে। এবার যাব 55 থেকে 99। দেখো 55 থেকে 99 পর্যন্ত কতগুলো বিজোড় সংখ্যা আছে। আমি এক কাজ করি যে 55 থেকে 99 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে আগে সেটা বের করি। তাহলে 99 থেকে 54কে বিয়োগ করলে হয়ে যাবে। কতগুলো সংখ্যা আছে? এখানে 5, এখানে 4, 45টি সংখ্যা আছে। 45টি সংখ্যা আছে। এই দুটোকে ইনক্লুড করে 45টি সংখ্যা আছে। এবার 45কে তো 2 দিয়ে ভাগ করা যায় না, সমান সমান করা তো যায় না। তাহলে এক্ষেত্রে কি করব আমরা? এই ক্ষেত্রে আমরা একটা একটু মানে ব্রড ভাবে একটা সমস্যার সমাধান করি। 55, 57, 59 এই গেল। এবার 60 থেকে 98। এই যে জোর জোরে হলে কি হয়? জোর জোরে যখন হয়ে যায় তখন কিন্তু অর্ধেক অর্ধেক বিজোড়, অর্ধেক অর্ধেক জোড় থাকে, নাকি জোর বিজোড়ে হলে হয় কোনটা? দেখো 1 থেকে 10 বিজোড় থেকে জোরে গেলে, তাহলে 60 থেকে 62তে গেলে 60, 61, 62 হয় না, 61। এই জোড় থেকে বিজোড় পর্যন্ত গেলে তবে একটা জোড় একটা বিজোড় থাকে। তাহলে আমরা বলতে পারছি এখানে বুঝে করতে হবে এই 99 এটা বিজোড় সংখ্যা বাইরে বেরিয়ে গেল। এই পর্যন্ত কিন্তু সমান সমান জোড় আর বিজোড় আছে। তাহলে এখানে কতগুলো সংখ্যা আছে এইটা বের করতে হবে। এই বাড়তি যে কটা থাকবে এই কটাকে বাইরে বের করে দেবো আমরা, তার আগে বিজোড় পর্যন্ত যাব। এবার তাহলে আমি একটা কথা বলতে পারি, আমি এই পদ্ধতিতে যদি আমি যাই, এইটা যখন বুঝে গেলাম যে বিজোড় থেকে জোড় পর্যন্ত গেলে অর্ধেক অর্ধেক থাকে, তাহলে আমি বলতে পারি 55 থেকে 98 পর্যন্ত অর্ধেক অর্ধেক বিজোড় সংখ্যা জোড় সংখ্যা আছে, আর 99-এ একটা বিজোড় সংখ্যা বেশি আছে। এখানে কতগুলো আছে সংখ্যা? একটু আগেই করলাম 44টি। 45 ছিল, একটা কম হবে। এর অর্ধেক হচ্ছে বিজোড় এখানে, তাহলে 22টি বিজোড় সংখ্যা এর মধ্যে আছে, আর এখানে একটা আছে। তাহলে কটা হলো? 23টি। 23টি হবে, এই অপশনটা সঠিক উত্তর হবে। মজা না? নিয়মটা কি শিখলাম? ভালো করে শিখে নাও। একটা বিজোড় সংখ্যা, একটা বিজোড় সংখ্যা থেকে শুরু করে একটা জোড় সংখ্যা পর্যন্ত যদি যাও, তাহলে অর্ধেক অর্ধেক সংখ্যক জোড় সংখ্যা পাবে, অর্ধেক সংখ্যক বিজোড় সংখ্যা পাবে। আবার একটা জোড় সংখ্যা থেকে শুরু করে পরপরে গিয়ে আর একটা বিজোড় সংখ্যা পর্যন্ত যদি যাও, তাহলেও কিন্তু তুমি অর্ধেক জোড় আর অর্ধেক বিজোড়, এটাকে সারা জীবন মনে রাখবে, এটা মনে রাখতে হবে। তাহলে হয়ে গেল। এবার এর আগে পরে একটা জোড় যদি বেশি থাকে একটা জোড় বেশি হবে, একটা বিজোড় বেশি হলে একটা বিজোড় বেশি হবে। তাহলে আমাদের উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। যাব 15 দাগে। এক্সপার্ট ম্যাথ বুক থেকে আমরা অঙ্ক করছি, তো এই এক্সপার্ট ম্যাথ বুকের 100টা সেটের টোটাল ভিডিও ক্লাস যদি কেউ পারচেস করতে চায় তাহলে এই নম্বরে যোগাযোগ করবে, এই নম্বরে যোগাযোগ করবে। 155 থেকে 199 পর্যন্ত কতগুলি জোড় সংখ্যা আছে? দেখো 155 থেকে 198 পর্যন্ত, একটা বিজোড় থেকে একটা জোড় পর্যন্ত অর্ধেক, এই পর্যন্ত অর্ধেক থাকবে, অর্ধেক থাকবে। আর 199 এটা বিজোড়, কিন্তু আমার তো জোড় সংখ্যা চেয়েছে, এটা তাহলে হিসাবের বাইরে। এখানে কত হচ্ছে? 198 থেকে 155 পর্যন্ত, মানে 198 থেকে 154 বিয়োগ করে দাও, তাহলে 44টি সংখ্যা আছে, তার অর্ধেক জোড় আছে, অর্ধেক হচ্ছে 22টি, তাহলে 22টি ডি অপশনে রয়েছে, এটা সঠিক উত্তর। যাব পরবর্তী সমস্যা 6 দাগে। আমাদের টোটাল যে বেসিক ক্লাস আছে 530টা, এই 530টা বেসিক ক্লাস দেখেও কিন্তু জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে পারে অনেকে। তো এই ক্লাস পারচেস করতে গেলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। 12 থেকে 112 পর্যন্ত যতগুলো যুগ্ম সংখ্যা আছে তাদের সমষ্টি কত? কি মুশকিল, কি মুশকিল, কি মুশকিল, তো অনেক কঠিন অঙ্ক, কি করব? এবার একটা বিষয় আমি লক্ষ্য করি যে ধরো 1 থেকে 112 পর্যন্ত যতগুলো যুগ্ম সংখ্যা আছে তাদের সমষ্টি নির্ণয় করে ফেলি আগে। আচ্ছা, 1 থেকে 112 পর্যন্ত কি অর্ধেক অর্ধেক, তাহলে
5 দুগুণে 10, 1 12, 56টি যুগ্ম সংখ্যা আছে। তাহলে প্রথম 56টি যুগ্ম সংখ্যার সমষ্টি কত? 56 গুণ 57 কত হয়? 56 গুণ 57 করো, কত হয় দেখো তো, কুইক করো কুইক করো কুইক। 56 গুণ 57 করলে হচ্ছে 3192, 3192। এর মধ্যে থেকে এক, এক না, এর মধ্যে থেকে কত যুগ্ম সংখ্যা বলেছে? 2, 4, 6, 8, 10, 12 তো আমি নিয়ে নিয়েছি হিসাবের মধ্যে। তাহলে 12, আমার তো হিসাব বলেছে 12 থেকে 112, এইটুকু বলেছে। তার আগের এই কটা আমার বাদ দিতে হবে। তাহলে এই যে 1 থেকে 112 পর্যন্ত যে সমষ্টি পেলাম, তার মধ্যে থেকে বাদ যাবে এই কটা বাদ যাবে। এ কটাকে বাদ দিয়ে দেবো। তাহলে এই কটার কত? 1, 2, 3, 4, 5টা। তাহলে আমি এখানে অল্প কটা বলে আমি বলতে পারছি, কিন্তু অনেক হলে কি করতাম? এই যে 12 সংখ্যাটা থেকে 112 পর্যন্ত যখনই চলে গেলাম, 12-র আগে কত ছিল? 10 ছিল যুগ্ম। তাহলে 1 থেকে 10 এই পর্যন্ত যে যুগ্ম সংখ্যা আছে তার সংখ্যা 5টি, অর্ধেক অর্ধেক। সেই 5-এর কত? 5 গুণ 6 সমান 30। এই 30 তো 1 থেকে 112 এর যে সমষ্টি করেছি, 1 থেকে 112 পর্যন্ত যে সমষ্টি করেছি 3192, তার মধ্যে থেকে এই প্রথম 30 যে সমষ্টি, সেটা তো বাদ চলে যাচ্ছে। আমি যখন 12 থেকে ধরছি, 12 থেকে যখন ধরবো, 12 থেকে 112 পর্যন্ত যখন যাব, তখন এই 1 থেকে 10 পর্যন্ত এটা বাদ দিয়ে দেব। এই বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো কত? 31, 62। তাহলে ডি অপশনে রয়েছে 31, 62, এটাই সঠিক উত্তর। মজাদার না? এবার যদি বড় রেঞ্জ হতো তাও কিন্তু তুমি পারতে। এবার চলে যাব পরবর্তী সমস্যা 7 দাগে। 7 দাগে আছে, এই যে সংখ্যাটা, এখানে একটা স্টার চিহ্ন দেওয়া আছে। স্টার চিহ্নতে এই সংখ্যায় তারা চিহ্নিত স্থানে কত বসালে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে? দেখো 4, 6, 7, এখানে একটা তারা চিহ্ন আছে, আর 1। 3 দ্বারা বিভাজ্য হতে গেলে এই অঙ্কগুলোর সমষ্টিকে 3 দ্বারা বিভাজ্য হতে হয়। তাহলে প্রথমে 4 আর 6 10, আর 7 17, আর 1 18, 18 পেলাম। এবার এই তারা চিহ্নিত স্থানে 0 যোগ করলে 18 হয়, তারা চিহ্নিত স্থানে 3 যোগ করলে 21 হয়, তারা চিহ্নিত স্থানে 6 যোগ করলে 24 হয়, তারা চিহ্নিত স্থানে 9 যোগ করলে 27 হয়। এই সব কটাই কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এবার এই কটার মধ্যে থেকে আমার আছে কোনটা? 3, 6, 9, 0। তাহলে শূন্যটাই সঠিক উত্তর হবে। এই যে অঙ্কগুলোর সমষ্টি, তার সাথে একটা শূন্য যদি এখানে থাকতো, তাহলে সমষ্টি করলে 18ই হতো, 3 দ্বারা বিভাজ্য। তাহলে ওই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হতো। যাব পরবর্তী সমস্যা। এই সংখ্যায় তারা চিহ্নিত স্থানে কত বসালে 9 দ্বারা বিভাজ্য হবে? তাহলে আমরা কি করছি? 4 যোগ 6 10, যোগ 7 17, যোগ 4 21, যোগ 1 সমান 22 হচ্ছে। এবার 9 দ্বারা বিভাজ্য হতে গেলে কি হয়? এই অঙ্কগুলোর সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হতে হয়। তাহলে এবার এইখানে একমাত্র 22-এর পরে কত যোগ করলে 9 দ্বারা বিভাজ্য হয়? 3 নং 27। তাহলে 22 আর 5 27। আর কত হয়? আর তো যায় না। কেন? 4 নং 36 করতে হবে। 36 করতে গেলে তো 12 যোগ করতে হয়। কোনো একটা এক অঙ্কের অঙ্ক তো হয় না, এক অঙ্কের সংখ্যা তো যোগ করা যায় না। তাহলে এখানে একমাত্র 5 যোগ করলে তবেই সেটা বিভাজ্য হয়। তাহলে এখানে যদি 5 থাকতো, তাহলে আমরা যোগফল পেতাম 27, যেটা 9 দ্বারা বিভাজ্য হতো। বোঝা গেল? এবার যাব পরবর্তী সমস্যা। ভিডিও ক্লাস কিনে পাস করুন মাত্র, এই এখানে বলা আছে কোন কোন শর্তে একটি 5 অঙ্কের সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে? কোন কোন শর্তে? 5 অঙ্কের সংখ্যা মনে করো 9, 8, 2, 3, 1, 2, 3, 4 এই, অথবা 9, 5, 2, 4, 5। এককের অঙ্ক 0 অথবা 5 হতে হবে, সে যে কয় অঙ্কেরই হোক। এখানে যত অঙ্কেরই তুমি করো না কেন, যাই করো না কেন, এককের অঙ্কটা 0 অথবা 5 হতে হবে। তাহলে এককের অঙ্ক 5 ও দশকের অঙ্ক 0 না, দশকের অঙ্কের উপর কোনো ডিপেন্ড করে না, এককের অঙ্কে 5 এবং 0 হতে হবে। এই সি অপশন সঠিক উত্তর হবে। শুধু এককের অঙ্ক এখানে বিচার করতে হয়। তাহলে এটা হবে সঠিক উত্তর। চলে যাব 10 দাগে। অনলাইন ক্লাস বুকিং করতে গেলে এই নম্বরে যোগাযোগ করতে হবে। আমাদের অনলাইন ক্লাস সপ্তাহে
7 দিনেরই গাইড থাকে। কোন শর্তে 7 অঙ্কের একটি সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হয়? এইখানে যত অঙ্কেরই বলুক না কেন, এইখানটা হিসাব করতে হবে যে পুরো অঙ্কটা, পুরো যে সংখ্যাটা হবে সেটা 3 দ্বারা বিভাজ্য হতে হবে। 3 দ্বারা বিভাজ্য হতে হবে এবং যুগ্ম সংখ্যা হতে হবে। যুগ্ম সংখ্যা কথার অর্থ কি? সেটা 2 দ্বারা বিভাজ্য। যুগ্ম সংখ্যা কথার অর্থ হচ্ছে 2 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে কি আছে দেখি, সংখ্যাটির 3 দ্বারা বিভাজ্য হতে হবে। শুধু 3 দ্বারা বিভাজ্য নয়, সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। সংখ্যাটি, তাই তো, সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে কোনটা সঠিক উত্তর হচ্ছে আমাদের? বি সঠিক উত্তর হচ্ছে। 2 আর 3 দ্বারা বিভাজ্য হতে হবে। যাব পরবর্তী সমস্যা। কোন শর্তে 5 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা কখনোই 2 দ্বারা বিভাজ্য হবে না? 5 অঙ্ক হোক, 6 অঙ্ক হোক, যাই হোক না কেন, 2 দ্বারা বিভাজ্য হবে না যদি এককের অঙ্কটা যদি এককের অঙ্ক 1, 3, 5, 7, 9 হয়, তাহলে এককের অঙ্ক জোড় হলে 2 দ্বারা বিভাজ্য হয়। 5 অঙ্কের সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হয় না, এটা ভুল কথা। এককের অঙ্ক শূন্য থাকলে তো 2 দ্বারা বিভাজ্য হয়ে যায়। এককের অঙ্ক বিজোড় থাকলে, গুড, এককের অঙ্ক এই বিজোড় হলে, তাহলে এক্ষেত্রে আমরা উত্তর পেয়ে গেছি, ডি অপশনটা সঠিক উত্তর। যাব পরবর্তী সমস্যা 12 দাগে। এই সংখ্যাটি তারা চিহ্নিত স্থানে কত বসালে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে? তাহলে এখানে দেখো, এককের অঙ্ক যদি 5 হয়, এর মাঝখানে এবার যা খুশি তাই বসাও না কেন, কোনো অসুবিধা নেই। তাহলে 5 বসালেও হবে, 2 বসালেও হবে, এ বি সঠিক, সি হবে সঠিক উত্তর। কোনোটা সঠিক না এটা তো হতে পারে না। মিডিলে তুমি যা খুশি বসাও না কেন, এককের অঙ্ক 5 থাকলে 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের সঠিক উত্তর কোনটা, এই এ এবং বি সঠিক উত্তর। যাব পরবর্তী সমস্যা 13 দাগে। দুটি পরস্পর মৌলিক সংখ্যা কেমন হয়? সর্বদাই কি মৌলিক হয়? না। দুটো পরস্পর মৌলিক সংখ্যা যাদের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকে না, যেমন ধরো 6 এবং 7, এই মৌলিক আর যৌগিক। 5 এবং 7 দুটোই মৌলিক। আর হচ্ছে 8 এবং 9 দুটোই যৌগিক। দুটোই মৌলিক, একটা যৌগিক একটা মৌলিক, দুটোই যৌগিক, তিনটেই হতে পারে। তাহলে দুটি পরস্পর মৌলিক সংখ্যা সর্বদাই যৌগিক হবে এরকম কোনো কথা নেই। কোনো অপশনই সঠিক নয় আর সর্বদাই একটি মৌলিক একটি যৌগিক হয় না, এর কোনোটাই সঠিক নয়। তাহলে বি অপশনে রয়েছে কোনোটাই সঠিক নয়, এটাই সঠিক উত্তর। যাব পরবর্তী সমস্যা 14 দাগে। বলছে দুটি যৌগিক সংখ্যা কোন শর্তে পরস্পর মৌলিক হয়? দুটো যৌগিক সংখ্যা একটু আগে দেখলাম 8 আর 9, তাহলে উহাদের মাঝে একটি সাধারণ উৎপাদক 1 থাকে। হ্যাঁ, দুটি যৌগিক সংখ্যা পরস্পর মৌলিক হতে পারে না এরকম কথা হয় না। প্রথম দুটি অপশন সঠিক না, প্রথম অপশনটি ভুল, কিন্তু দ্বিতীয়টি সঠিক না। প্রথমটাই শুধু সঠিক, এখানে প্রথমটাই সঠিক। উহাদের মাঝে 1 থাকবে সাধারণ উৎপাদক, আর কোনো থাকবে না, তবেই হবে। এবার যাব 15 দাগে। নিচের কোন জোড়া সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা? 22 আর 34 এদের সাধারণ উৎপাদক 2 আছে। 24 ও 56 সাধারণ উৎপাদক 2 আছে। 55 আর 95 সাধারণ উৎপাদক 5 আছে। 32 আর 35 এদের মধ্যে 1 ছাড়া সাধারণ উৎপাদক নেই, তাহলে এটাই সঠিক উত্তর। চলে যাব 16 দাগে। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সর্বদা 1 হয় কেন? কারণ উহারা মৌলিক না, গসাগু তো সর্বদা 1 হয়, এ আবার কেমন কথা? প্রথম দুটি অপশন সঠিক না, উহাদের সাধারণ উৎপাদক একমাত্র 1, একমাত্র সাধারণ উৎপাদকই গসাগু হতে পারে, তার মধ্যে বড়টা, তো একটাই তো আছে 1, তাহলে সেটাই হবে, সেজন্যই গসাগু 1 হয়। বেশ। 17 দাগে। নিচের কোন ক্ষেত্রে দুটি সংখ্যা কখনোই পরস্পর মৌলিক হতে পারে না? দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা, এটা তো পরস্পর মৌলিক, যেমন ধরো 13 আর 15 এরা পরস্পর মৌলিক। আর দুটি ক্রমিক যুগ্ম সংখ্যা 22 আর 24 এদের মধ্যে তো 2 থাকে, তাহলে পরস্পর মৌলিক হতে পারে না। এবার যাব দুটি ক্রমিক সংখ্যা 25 আর 26 এরা সবসময় পরস্পর মৌলিক হয়, কোনোটি সঠিক নয়? না, এটা তো সঠিক, সি অপশনটা তাহলে এখানে সঠিক উত্তর, সি হচ্ছে এখানে সঠিক উত্তর হচ্ছে। যাব পরবর্তী সমস্যায়
18 দাগে এই সংখ্যাটির শতকের ঘরের আসন্ন মান থেকে সংখ্যাটি কত ছোট? তাহলে দেখো 5, 6, 7, 8, 9। শতকের ঘর কোনটা? একক, দশক, শতক। শতকের ঘর পর্যন্ত নামাও 5, 6, 7 আর 8, 9। এই দুটো মিলিয়ে 8 আর 9 এই দুটো মিলিয়ে 50-এর বেশি, তাই এখানে 7টাকে 8 করতে হবে, এই দুটোকে 0 করতে হবে। তাহলে শতকের ঘরের আসন্ন মান, এই যে মূল সংখ্যাটা, এই সংখ্যাকে বলা হয় মূল সংখ্যা। মূল সংখ্যাটা আর এই হচ্ছে আসন্ন মান, এর মধ্যে বড় কোনটা? আসন্ন সংখ্যা আর মূল সংখ্যার মধ্যে বড় কোনটা? এটা বড়। কত বেশি বড়? তাহলে 5, 6, 8, 0 আর 5, 6, 7, 8, 9, তাহলে থাকলো 1, 1, 11 বেশি। বি অপশনে রয়েছে 11। কি পাওয়া যাচ্ছে না উত্তর? হ্যাঁ। এবার যাব 19 দাগে। ভগ্নাংশকে গুণ করলে কখন তাদের মান 1 হয়? দেখি 5/6 ইন্টু 6/5 কাটলে 1 হয়। উপরে 1 নিচে 1 সমান সমান 1। তাহলে দুটো প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে না, এরকম নিয়ম নেই। দুটো অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে না, তাও নিয়ম নেই। একে অপরের অনন্য হলে, এই যে 5/6, 6/5 একে অপরের অনন্য। 5/6 একে উল্টে দাও, 6/5 করো, এরকম যখন হবে, তাহলে আমরা পেয়ে গেছি সঠিক উত্তর কোনটা? সি। যাব শেষ অঙ্ক 20 দাগ। একটি ভগ্নাংশ এবং তার অনন্যকের ভাগফল কত হয়? দেখা যাক। একটা ভগ্নাংশ 5/6, তার অনন্যক কত? 6/5। ভাগ করতে বলেছে, তাহলে 5/6 ইন্টু উল্টে দাও 5/6 সমান সমান 5/6 ইন্টু 5/6 তার স্কোয়ার। তাহলে ভগ্নাংশ দুটির বর্গমূল না, ভগ্নাংশটির বর্গ সঠিক উত্তর হবে। দেখো যে বর্গ পেয়ে গেছি। তাহলে আমরা শেষ করলাম আমাদের সেট নাম্বার 20 নম্বর সেট আমরা শেষ করলাম। এই যে সিডাব্লিউটা করলে, সিডাব্লিউ যখন কোনো কালি বলিনি, তাহলে নিশ্চয়ই তুমি কালো অথবা নীল কালি দিয়ে করেছো। সিডাব্লিউটাকে ক্লাস শেষ হওয়ার পরেই জমা করতে হবে। আর একদম শেষে যেটা থাকবে সেটা হচ্ছে এইচডাব্লিউ। এইচডাব্লিউতে থাকবে এই যে সেট নম্বর 20 করলে 20-র 1 দাগ থেকে 20 দাগ পর্যন্ত কি করবে? আগে খাতায় প্রশ্ন লিখবে, প্রশ্নের নিচে উত্তর লিখবে। প্রশ্ন আজকের জন্য থাকবে লাল কালি আর উত্তর থাকবে সবুজ কালি। কালি মেনটেন করতে হবে, তা নাহলে খাতা ক্যান্সেল। কালি মেনটেন করে খাতা রেডি রাখবে। নির্দিষ্ট সময়ে তোমার নির্দিষ্ট গ্রুপে তোমার স্যার বা ম্যাডামের কাছে সেই খাতাটা জমা করে দেবে। আমি রিপোর্ট সংগ্রহ করে নেব। পরবর্তী ক্লাসে আবার দেখাচ্ছে। টাটা।